মাইলেজ সুবিধা পুনর্বহাল দাবিতে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। যখন আপনাদের প্রশাসন সিদ্ধান্ত দেবে আমাদের পক্ষে, সেই ক্ষেত্রে আমরা যাবো, এছাড়া আমরা অনড় থাকবো ইনশাআল্লাহ। আমাদের 12টার পর থেকে 100% কর্মবিরতি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ, প্রভিসির পদত্যাগ, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম, শীতের রাতেও কাঁথা কম্বল মুড়ে শাহবাগে শিক্ষকদের অবস্থান। নৌপথের অঘোষিত মাফিয়া কার্গো চালক শাহ আলম 36 বছর ধরে জিমনি শ্রমিক ফেডারেশন চাঁদাবাজিতে করেছেন শত কোটি টাকা সম্পদ। আওয়ামী আধিপত্যে পুরান ঢাকার আলাউদ্দিন সুইটমিট দখল করে মারুফ, এক যুগের লড়াইয়ে স্বত্বাধিকার নিয়ে পায়নি প্রকৃত মালিক। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের বেহাল দশা, নষ্ট পাম্প ও খাল খননের সেচ বন্ধ 2 জেলায়, হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করে, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। এবং জলাবদ্ধতা ও চরম নিরাপত্তার ঝুঁকিতে ফেনীর বিসিক শিল্পনগরী ব্যাহত অর্ধশত শিল্প কারখানার উৎপাদন, কর্তৃপক্ষের উদাসীনতাই কারণ। বছর ধরে এইভাবে হরি রয়েছে, কাজকর্ম করে না। ওখানে কিনে মানে যদি এখানে যদি আগুন টাগুন লাগে, কিন্তু ফায়ার সার্ভিসে কোনো নিতে কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি না। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। নতুন করে এসব কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমও থাকছে না তারা। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস বলেছেন, কলেজগুলো পরিচালনায় আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে। আলমুজ্জামান সাফনের রিপোর্টে বিস্তারিত। হেনস্থার অভিযোগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ ও অধিভুক্তি বাতিলে আন্দোলনে নামে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডাকে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। এদিকে আলটিমেটাম ঘোষণার মধ্যেই 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রুদ্ধদ্বার বৈঠক শেষে ঘোষণা আসে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ শিক্ষার্থী ভর্তির কার্যক্রমে থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাবির অধীনে আছেন তাদের শিক্ষা জীবনে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন উপাচার্য। প্রয়োজন অনুযায়ী এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস। ভর্তি পরীক্ষা কার অধীনে হবে সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই তার। না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন, যাতে এই 2 ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে।
যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, দ্রুতই ক্লাস এবং পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত আশা করছেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাত থেকে কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। জেলা পর্যায়ের বিভিন্ন স্টেশন থেকেও ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে আসেনি। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সরকার। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই পূর্ব ঘোষণানুযায়ী মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। যদিও 1.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে পূর্ব নির্ধারিত পঞ্চগড় এক্সপ্রেস রাত 1টায় ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং আনুতোষিক সুবিধাসহ নানা দাবি পূরণ না হওয়ায় এ কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। সেক্রেটারি সাহেবের এখনো কোনো সিদ্ধান্ত পায়নি। স্থানীয় এখানকার ঐক্য যারা আছেন তারা এসে অবশ্য এলএম সাহেবকে নিয়ে গেছেন, বিদায় বর্তমানে আর কি আমরা ছাড়তে পারছি না এখন। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কন হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের এই মাইলেজ সুবিধা বাতিল করা হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কর্মবিরতির কারণে যাত্রীদের কি দুর্ভোগ দেখছেন আমাদের জানাবেন। সকাল থেকেই আমরা দেখেছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু বিভিন্ন যাত্রীরা কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্থানে যাওয়ার জন্য আসলেও কিন্তু ট্রেন না চলাচল করার কারণে দুর্ভোগে কিন্তু পড়েছেন এবং তারা বলছেন যে হঠাৎ করে এই সিদ্ধান্ত আসলে কোনো মতেই কাম্য হয়নি, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন স্থানের যাত্রীরা কিন্তু রেলওয়ে স্টেশনে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন না এবং রেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে কিন্তু আজ গত রাত 12টা থেকেই কিন্তু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং স্টেশনে কিন্তু 2টি ট্রেন দাঁড়ানো আছে। অর্থাৎ কর্তৃপক্ষ বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি বিগত সময় ধরেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু তাদের যে মাইলেজ সুবিধা রয়েছে সেই সুবিধা পূর্ণ বহালের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু রেলওয়ে রানিং স্টাফদের যে সুবিধা ছিল মাইলেজ সুবিধা সেটিকে কিন্তু খর্ব করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 2021 সালের পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে আসছেন। অর্থাৎ তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অনেক সময় মন্ত্রণালয় আশ্বস্ত করলেও কিন্তু তাদের যে মাইলেজ সুবিধা সেটিকে কিন্তু আসলে পূর্ণবহাল করা হয়নি, যার কারণে কিন্তু এবার কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছে, যার কারণে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটিতে কিন্তু তারা পড়েছেন। আমরা একটু একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই কেমন ভোগান্তির মধ্যে পড়েছেন। হ্যাঁ, এই যে আমরা প্রায় ভোর থেকে আমরা এই যে এখানে অপেক্ষা করতেছি, কোনো গাড়ি চলে না, হঠাৎ করে এসে দেখি গাড়ি নাই। হ্যাঁ, আমরা এই যে জব করি, চাকরি করি জামালপুর, আমরা যেতে পারতাছি না। এখন আমাদের এই বিপদ একটা, হঠাৎ করে আমরা জানি না কিছু না, হঠাৎ করে মনে এই গাড়ি চলে না। এখন আমরা এই যে কিভাবে যাব আমরা,
আমরা কোনো করতে পারতেছি না। আপনি কোথায় যাবেন? আগে থেকে জানতেন কি ট্রেন যে বন্ধ রয়েছে? না, রানি কর্মচারীদের কর্মবিরতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম না। আমরা ট্রেন যাত্রা করার জন্য স্টেশনে এসে আমরা শুনি এই অবস্থা, কোনো ট্রেন চলে না। ফলে আমরা খুব ভোগান্তিতে আছি। হ্যাঁ, কখন যাবে, কখন ছাড়বে ট্রেন বা কোন পর্যায়ে আছে তাদের কর্মবিরতি আমরা কিছুই জানি না। সুনির্দিষ্ট যদি তারিখ থাকতো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তাদের কর্মবিরতি, তাহলে আমরা যাত্রীরা স্টেশনে আসতাম না। আমরা ওই নির্দিষ্ট তারিখের পরে আমরা ট্রেনে জার্নি করার জন্য স্টেশনে আসতাম। এদিক দিয়ে আমরা খুব ভোগান্তিতে পড়েছি। শুনছিলেন যে আসলে সাধারণ যাত্রীরা বলছিলেন তারা খুব ভোগান্তির মধ্যে রয়েছেন, অর্থাৎ আসলে যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সেটি কিন্তু আগে থেকে জানানো হয়নি, সেই বিষয়ে অভিযোগ করছিলেন যাত্রীরা। যদিও আমরা জানি রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু আগে থেকেই তাদের যে দাবি না মানা হলে আজকে থেকে যে কর্মবিরতি চলবে সেটি কিন্তু আগে থেকেই ডাক দিয়েছিলেন, এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্টকালের যে কর্মবিরতি রয়েছে সেটি কিন্তু বহাল থাকবে সেই বিষয়ে বলছিলেন। যদিও যাত্রীরা বলছেন তাদের অনেকটাই দুর্ভোগ হচ্ছে এবং সেই বিষয়ে কর্তৃপক্ষকে বিবেচনা করা উচিত বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। চলে যাব পরবর্তী খবরে। 7 কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও থাকবে না বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তবে কিভাবে চলবে 7 কলেজের ভর্তি কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের উচ্চ কমিটি। আর শিক্ষার্থীরা বলছেন 6 দফা দাবির 5টি মানা হয়নি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ বাকি দাবিগুলো মানা হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করবেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রোববার মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে 7 কলেজকে মুক্ত করা সহ 6 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে দাবি মানার জন্য সোমবার 4 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময় শেষের আগেই ঘোষণা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না 7 কলেজ, কিন্তু তারপরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। অধ্যক্ষের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান 6 দফা দাবির 5টি মানা হয়নি। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ 5 দফা মানতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে নির্ধারিত সময় দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শীতের রাতেও দাবি আদায়ে শাহবাগে অবস্থান করেছেন শিক্ষকরা। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত জানব। রোববার কর্মসূচির পর সোমবারও শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মারকলিপি জমা দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই হামলায় তীব্র নিন্দা জানান মাদ্রাসার শিক্ষকরা। আওয়ামী সরকারের পুলিশ পেটোয়া বাহিনী যে আছে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম যে এখন থেকে আর শিক্ষকরা মার খাবে না, কোন জাতি আর মার খাবে না। পুলিশ বাহিনী এবং মিডিয়া বা যা কিছু আছে সারা বাংলাদেশে সব আমরা ঠিকঠাক হয়ে যাব। কিন্তু এই বর্তমান সরকারের পেটোয়া
পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সেটা গামটি মারা আওয়ামী লীগের ছিল। আমাদেরকে গতকাল এই শাহবাগে আমাদেরকে নির্যাতনভাবে অসহায় শিক্ষকদেরকে একেবারে বর্বরতার সহিত মারপিট করেছে, গ্রেনেড হামলা করেছে, জলকামান নিক্ষেপ করেছে। আমরা এটা প্রত্যাশা করি নাই। 6 দফা দাবি থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণে সরকারকে মঙ্গলবার 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। প্রাইমারি শিক্ষকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরা আজকে পর্যন্ত আমার চাকরির বয়স 14 বছর 10টা টাকাও পাই নাই। আমরা বেতন ভাতা আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আমরা বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের একটাই দাবি, সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাইমারি নয় জাতীয়করণের দাবি। এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা এটা আমাদের ন্যায্য দাবি। স্মারকলিপি দিয়েছি, দেখিয়েছি যে উপদেষ্টা লিখেছে যে অবশ্যই বাস্তবায়ন করা হবে আমাদের সাধ্যমতে। এটা আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। এই সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নৌকার্গো ভ্যাসেল ড্রাইভারের সহযোগী এখন কয়েকশো কোটি টাকার মালিক। ড্রাইভার শাহ আলম এখন নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি। শুধু তাই নয়, 36 বছর ধরে ভোট ছাড়াই জিম্মি করে রেখেছেন পদটি। শাহ আলমকে চাঁদা না দিলে লাইটারেস ভ্যাসেল থেকে ছোট বড় কোনো জাহাজই নৌপথে চলা অসম্ভব। সাগর নদীতে তার রয়েছে বিশাল দস্যু বাহিনী। শ্রমিকদের কাছে নৌপথের অঘোষিত দস্যু সম্রাট শাহ আলম। ফারুক ইসলামের রিপোর্টে জানবো বিস্তারিত। এখানে আপনাকে বসায় রেখে সারা বাংলাদেশের নৌ সেক্টর 1 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবে। 1 ঘন্টার ভিতরে আপনি শুনবেন চট্টগ্রাম পোর্ট, মোংলা পোর্ট সহ অল বাংলাদেশের নৌ সেক্টর থেমে গেছে। বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার দাপটে নাকি কাঁপে সারা দেশের নৌপথ। দম্ভ করে বলেন তিনি চাইলে 10 মিনিটই বন্ধ করে দিতে পারেন সারা দেশের নৌ চলাচল। সাগর কিংবা নদীতে শাহ আলমের রয়েছে বিশাল দস্যু বাহিনী। সাগর ও নদীতে চলাচলে শাহ আলম বাহিনীর ভয়ে তটস্থ থাকেন সারা দেশের লাইটারেস ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ সংশ্লিষ্টরা। ভেসেল মালিকদেরকে শ্রমিকরা জিজ্ঞাসাও করবে না, সোজা জাহাজ নিয়ে চলে যাবে এখান থেকে। শ্রমিক ফেডারেশনের নেতা হয়েও নিয়ন্ত্রণ করেন পুরো দেশের লাইটারেস ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ চলাচল। কার্গো ভেসেল ড্রাইভারের সহযোগী থেকে নৌপথের অঘোষিত সম্রাট শাহ আলমের কাছে জিম্মি খোদ জাহাজ মালিক সমিতিও। সেই শাহ আলম আজকে এই শাহ আলম, আরেকদিন হয়তো আমি বা আপনি শ্রমিকদের সংগঠনের উপর তো আমরা সবাই আসলে। আর এতে জাহাজ মালিকদের জিম্মি করে বছরে 1000 কোটি টাকার নিয়ন্ত্রণও থাকতো এই শাহ আলমের হাতে, যার কিছু অংশ যেত শাহ আলমের পকেটেও। তার বাড়ি আর সম্পদ দেখলে চোখ কপালে উঠবে। ঢাকার কেরানীগঞ্জে সুবিশাল বাড়ি, পাশেই প্লট, এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে রাজকীয় বাগান বাড়ি রয়েছে। আর রাজধানীতে নামে বেনামে রয়েছে বহু প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার মালিক এই শাহ আলম। আমাদেরকে যেই পাওয়ারফুল অবস্থায় দেখবেন এখানে আসলে মনে বুঝে না। এই শাহ আলম বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনকে জোরপূর্বক কুক্ষিগত করে রেখেছেন গত 30 বছরের বেশি সময় ধরে। শাহ আলমের ভয়ে তার বিরুদ্ধে ভোটেও দাঁড়াতে চান না কেউ। ভোট ছাড়াই গত 36 বছর শ্রমিক ফেডারেশনের সভাপতি। মাত্র 2000 টাকা বেতনের একজন কর্মচারী শাহ আলম একজন জলদস্যু হিসেবে বর্তমান নৌ সেক্টরে আবির্ভাব হয়েছে, যেন নৌ খাতের অদ্বিতীয় অধিপতি। আমরা চাচ্ছি কি এই সিন্ডিকেটটা না থাকে, মানুষ খোলা মুক্ত বাজার অর্থনীতি বিস্তার দেব, খোলা বাজার আমরা ব্যবসা করব। স্বৈরাচার হাসিনা আমলে মন্ত্রী শাহজাহান খানের হাত ধরেই নৌপথে প্রতাপশালী হয়ে ওঠেন শাহ আলম। সাগর ও নৌপথে শুরু করেন নৈরাজ্য ও চাঁদাবাজি। এখনও জিম্মি দেশের নৌপথ, তবুও অধরা শাহ আলম। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। হাজী সেলিমের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকারী কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের ঘনিষ্ঠ বন্ধু মারুফ আহমেদ আওয়ামী ক্ষমতার বলে প্রায় 1 যুগ ধরে দখলে রেখেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটমিট। দোকানটির মূল মালিক মোহাম্মদ মাসুমের পরিবার দোকান উদ্ধার করতে গিয়ে উল্টো হামলার শিকার হন। বারবার হয়রানি ও ভোগ দখল থেকে বাঁচতে বিভিন্ন সময় দ্বারস্থ হন আইনি সংস্থার, তবে পায়নি কোনো প্রতিকার। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে।
আলাউদ্দিন সুইটমিট। 160 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। সুপরিচিত এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। আলাউদ্দিন সুইটমিট পরিচালনা হয়ে আসছে বংশ পরম্পরায়। গেল এক যুগের বেশি সময় ধরে শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে অবৈধভাবে দখলে নেন মারুফ আহমেদ। অভিযোগ রয়েছে পুরান ঢাকার অবৈধ ভোগ দখল সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজের ঘনিষ্ঠ বন্ধু এই মারুফ আহমেদ। মেয়ে জামাই থেকে উনাকে দেখাশোনার জন্য উনাকে একটু প্রতিষ্ঠানে বসানো হয়েছে। এখান থেকে ওই তামিম কাউন্সিলরকে আনছে, তামিম কাউন্সিলরকে আইনা বসায় রাখতো, হুমকি টুমকি দিত যাতে কেউ উনাদেরকে ডিস্টার্ব না করে। মারুফ আহমেদ শ্বশুরের দখলকৃত সম্পত্তি হাতে রাখতে ব্যবহার করত আওয়ামী লীগের নেতাদের। আলাউদ্দিন সুইটমিট ভোগ দখলের জন্য বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে, যদিও সঠিক তথ্য প্রমাণের অভাবে আদালতে টেকেনি এসব মামলা। তো আমাদের একটা ইনজেকশন মামলা করছে, ইনজেকশন মামলাতে ও কোনো রকমের হাজিরা কোনো কিছু এগুলি করেও নাই, আর এটা আমাদের ফেভারেই আসছে। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন সুইটমিটের মালিক দাবি করা মারুফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, যদিও মুঠোফোনে এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি মারুফ। আপনি আমার ভাই লাগেন, আমি আপনাকে একটা কথা বলি যে এইগুলো অ্যাকচুয়ালি করে মাঝখানে কোনো একটা লোক সুবিধা নেওয়ার জন্য বা কেউ এগুলো করাইতেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলাউদ্দিন টেকওয়ের মালিক এবং আলাউদ্দিন পরিবারের চতুর্থ প্রজন্ম মাহমুদ জানান, মারুফ আহমেদ আলাউদ্দিন সুইটমিটের মালিক নন, শুধুমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে কাজ করেছেন। তো ওই হিসাবে পারিবারিক ভাবে ও তো মালিক হয় না, ওনার না, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার চাচা অসুস্থ থাকাতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মারুফ আহমেদের হাত থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারে পরিবারটি বিভিন্ন আইনি সংস্থার দ্বারস্থ হলেও পায়নি কোনো প্রতিকার। উপরন্ত ডিএমপিতে করা অভিযোগে চকবাজার থানা মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ পরিবারের। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট যে সকল অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমা পড়েছে তা খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, উত্তর পূর্বের জেলা হবিগঞ্জে জেকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, জনজীবনে শীতের কি প্রভাব দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, দেখুন আসলে হবিগঞ্জে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শীতের প্রকোপ অনেকটাই কম। আমরা আছি এখন হবিগঞ্জ সদর থানার সামনে, যেখানে এসে দেখতে পাচ্ছি আসলে যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে মানুষের যে চলাচল সেটা কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী আজকে থেকে কিন্তু আসলে শীতের যে অর্থাৎ শীতের যে তীব্রতা সেটি এবং একই সাথে আমরা যেটি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মানুষের মধ্যে যে স্বাভাবিক চলাচল সেই চলাচল আছে কিন্তু স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল বা এই সকালে যেই যে পর্যায়ে শীতের যেই তীব্রতা ছিল সেটি কিন্তু এখন নেই, মানুষের মধ্যে অনেকটাই স্বাভাবিক রয়েছে। এবং আমি কিন্তু গিয়েছিলাম হাসপাতালেও, গতকাল হাসপাতালে যেহেতু দেখেছি যে এর আগে গত সপ্তাহে কিন্তু যে পরিমাণ যে শিশু এবং বয়স্কদের যেই ঠান্ডাজনিত যে পরিমাণ রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তাও কিন্তু আসলে অনেকটাই কম আমরা দেখেছি, যেটা আসলে গতকাল পর্যন্ত। এবং আজকে যেহেতু আবহাওয়া অফিস বলছে যে শীতের যেই দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেহেতু আসলে বলা যায় যে হয়তো শীতের যে তীব্রতা সেটি কালকে থেকে কমতে শুরু করবে। ফারজানা। আমির, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহৎ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের বেহাল দশা। এই প্রকল্পের আওতায় এক সময় 4 জেলায় কৃষি জমিতে পানি সরবরাহ করা হলেও পাম্প নষ্ট ও খাল খনন হয়ে যাওয়ায় বর্তমানে কোনো রকম পানি সরবরাহ হচ্ছে না মাত্র 2টি জেলায়। এতে দিন দিন কমে আসছে ডিকের আওতা, ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত।
ষাটের দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নির্মিত বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ প্রদান করা হতো। তবে বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে কোনোরকম সেচ সুবিধা পাচ্ছে কৃষকেরা। এতে ক্ষতির মুখে পড়েছে 4 জেলার হাজার হাজার কৃষক। হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। বছরখানেক আগে বিকল হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি পাম্প। দীর্ঘদিন ধরে পাম্প দুটি সংস্কার না হওয়ায় সচল একটি পাম্প দিয়েই কোনোরকম চলছে সেচ কার্যক্রম। বিস্তৃত এ সেচ প্রকল্পের প্রধান খালের পাশাপাশি শাখা খাল আছে 467 কিলোমিটার। দীর্ঘদিন খনন না হওয়ায় যার অনেকাংশই হয়ে গেছে বেদখল। তো আমাদের এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। অনেক লোকবল কমে গেছে, আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে, এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে নেওয়া হচ্ছে 1,300 কোটি টাকার প্রকল্প। দখলদারদের উচ্ছেদ করতে প্রস্তুত করা হচ্ছে তালিকাও। স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো তালিকা তৈরি করছি, কিন্তু যেসব এলাকাতে পানি যায় না সেসবগুলোতেও আসলে অবৈধ স্থাপনাটা বেশি তৈরি হচ্ছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 1300 কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা বিকাশ করে দেওয়ার জন্য বলছে। 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। জিকে প্রকল্প আধুনিকায়ন ও দখলদার উচ্ছেদ করা হলেই খরাপ্রবণ 4 জেলার কৃষকেরা পানি পাবে সারা বছর, বাড়বে ফসলের উৎপাদন, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। জলাবদ্ধতা ও নিরাপত্তাহীনতায় থাকা শিল্প মালিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আর বিসি কর্তৃপক্ষ বলছে, উন্নয়নের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয় সেটি অপ্রতুল। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ফেনী সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। সেখানে 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়। শিল্পনগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে রপ্তানিমুখী ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। তবে এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি অসহযোগিতার অভিযোগ রয়েছে বিসিক শিল্পনগরীর কর্তৃপক্ষের বিরুদ্ধেই। বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি প্রতিদিনের সঙ্গী। সকালবেলা বিশ্রী দুর্গন্ধ বাইর হয় এখান থেকে, বৃষ্টির সময় পানি যেতে পারে না এবং নর্দমার পুড়ে থাকে। প্লাস্টিকের বোতল, পলিথিন, কলকারখানার বিভিন্ন জিনিসপত্র। এটা বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো যদি এখানেও যদি আগুন টাগুন লাগে, কিন্তু পানি ফায়ার সার্ভিসে কোনো নিতে না। এছাড়া প্রতিষ্ঠানটির অধিকাংশ দেয়াল ভেঙে গেছে, প্রবেশপথের গেটও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, দেখভাল করার কেউ নেই। লাইট নাই, রাস্তাগুলি ভাঙা, ড্রেনেজগুলো আমরা সামান্য বৃষ্টি হলে এখান থেকে পানি বের হয় না। ওই যে ফ্লাডের কথা বাদ দিয়ে সামান্য বৃষ্টি হলে বিসিকে রাস্তা সবগুলো ডুবে যায়, অনেক মিলখানাদের। কিন্তু এইটার বললাম না, এখানে আপনার কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। সমস্যা সমাধানের যে বাজেট নির্ধারণ করা হয় সেটা অপ্রতুল। শিল্প প্রতিষ্ঠান মালিকদের নিজ ব্যবস্থাপনায় ড্রেন ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। আপনাদের যার যে স্ব প্রতিষ্ঠান আছে, স্ব প্রতিষ্ঠান মালিকেরা আপনারা নিজেদের ড্রেনেজ, আশেপাশে যে ড্রেনটা আছে আপনি পুরোটা করার দরকার নেই, আপনার আশেপাশে যে ড্রেনটা আছে সেটা অন্তত পরিষ্কার রাখেন। না, ওনারা পরিষ্কার রাখবে না, ওনাদের যত্রতত্রভাবে ময়লা ফেলে ওনাদের কর্মচারীরা, যার ফলে এই ড্রেনেজগুলো আপনার ব্লক হয়ে যাচ্ছে। আমাদের যে বাজেট বরাদ্দ থাকে সেটাও অপ্রতুল, যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। সংকট নিরসন করে শিল্প উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটের বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে।
সোমবার রাত 12টায় দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে ঢোকার চেষ্টা করে। এ সময় ব্যাংকের পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ, সেনাবাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধান করছে, তবে এখন পর্যন্ত ব্যাংক থেকে কোনো টাকা বা অন্য কিছু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। শাখায় দুর্বৃত্তরা পিছন থেকে একটা গর্ত খোঁড়ার সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি। আসার পরে দেখি যে না, ঘটনা সত্য, সেখানে একটি গর্ত করা হয়েছে। ব্যাংকের কর্তৃপক্ষ যখন আসার পর আমরা ব্যাংকের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমরা নিশ্চিত হই যে আসলে ব্যাংকের ভিতরের মধ্যে সম্ভবত প্রবেশ করতে পারেনি। দীর্ঘ 16 বছর কারাগারে কাটিয়েছেন, অবশেষে মুক্ত হয়ে রিক্ত হাতে ফিরেছেন মায়ের কাছে। বলছি বিডিআর হাবিলদার মোহাম্মদ সুলাইমান মিয়ার কথা। কারাগারে বন্দি দশা ছিল অত্যন্ত কষ্টের। এ সময় তিনি হারিয়েছেন বহু প্রিয়জনকে। জীবন সংগ্রামে টিকে থাকতে সরকারের সহায়তা চান তিনি। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। 16 বছর পর মায়ের কাছে ফিরে এসেছেন সুলাইমান। চাকরি জীবনে বহু স্বপ্ন ছিল তার, তবে এখন তিনি শূন্য হাতে একটি ছোট মাটির ঘরে বসবাস করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের বাসিন্দা। বিডিআর বিদ্রোহের মামলায় নিরপরাধ প্রমাণ হওয়ায় সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 1981 সালে বিডিআরে যোগ দেন সুলাইমান। তার চাকরি জীবনের 29 বছরের মধ্যে 16 বছরই কেটেছে কারাগারে। 2009 সালে পিলখানায় বিদ্রোহের সময় তিনি কর্মস্থলে ছিলেন। বিদ্রোহের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে যান সুলাইমান। পরে সরকারের নির্দেশে ফিরে গিয়ে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগ আনা হয়। 2013 সালে বিডিআর হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তাকে আটক রাখা হয়। তার অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানরা অসহায় ছিলেন। অনুষ্ঠান গেছে গেল, আমি বাড়ি হয়ে গেছে, আমার করতো মা দোয়া করে, আমার লাগে তুমি খালি দোয়া করো মা। নির্দোষ হওয়া সত্ত্বেও স্বামী জেল খাটছে। আমাদের আশাবাদী আমার স্বামী একদিন ফিরে আসবে। উনি খুব ভালো মানুষ। এই বিডিআর মধ্যে এই একটা চক্রান্তের মধ্যে পড়ছে, এটা বিভ্রান্তি সৃষ্টি করে গেছে। কারাগারে থাকার সময় অনেক প্রিয়জনকে হারান সুলাইমান। স্বজনদের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগ হয়নি তার। এখন আমাদের দাবি হলো আল্লাহ সরকারের কাছে, যে আল্লাহ যেন আমাদের রহমত করে এবং সরকার যেন আমাদের প্রতি সহানুভূতি হইয়া আমরা যারা এই বন্দি জীবন থেকে বের হতেছি বা আর বাইরে যারা বাইর হবে, তাদের প্রতি যারা বাইর হইয়া চাকরিচ্যুত হইয়া দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বিভিন্ন কষ্টে আছে, আমার সেই সমস্ত ভাইদের জন্য পূর্ণ সুবিধা দেয়। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং তাদের সম্মান ও পুনর্বাসনে সরকারের সহায়তা চান সুলাইমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিবন্ধীরাও যে কিছু করতে পারেন তার এক অনন্য উদাহরণ লুৎফর রহমান। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সে। 2 পা বিকল বা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কাজ করছেন বাইসাইকেল মেরামতের দোকানে। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার ছোটদাব গ্রামের তরিকুল ইসলাম ও ময়না বেগম দম্পতির প্রতিবন্ধী ছেলে লুৎফর রহমান। প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকেই শুনতে হয়েছে নানা কটু কথা। অপমান অবজ্ঞাকে সহ্য করে নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আজ সে আলোর দিশারি। নিজের চেষ্টায় বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হুইল চেয়ার ব্যবহার করে শিখেছেন বাইসাইকেল মেকারের কাজ। সাইকেলের যাবতীয় কাজ করেন দক্ষতার সঙ্গে। উপজেলা গেটের সামনে একটি সাইকেল দোকানে নিয়মিত কাজ করেন তিনি। লুৎফরকে পরিবার ও সমাজের বোঝা বলতেন অনেকেই, কিন্তু সে নিজে উপার্জন করে সমাজে স্থাপন করেছেন দৃষ্টান্ত। অনেক লোক কটু কথা বলে, খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমরা সহ্য করে থাকি। কোনো কিছু দিয়ে নেয় না, অভাব অনটন যদি হয় তাও নেয় না। এটা কিন্তু দৃষ্টান্ত। একজন মানুষ চলতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, অথচ সে অন্যের একটা দোকানে কাজ করে, একটা মেকানিক্যাল কাজ করে সে তার সংসার চালাচ্ছে। লুৎফরের ব্যবহার ও কাজে খুশি দোকানের মালিক। তাকে যথাযোগ্য পারিশ্রমিক দিতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি। বর্তমান যে বাজারে দাম
যত টাকা লাগে আর কি বাজারে আমি দিতে পারতেছি না, কিন্তু আমি কিছু দিই আর কি, তিনাদের সংসার এইভাবে চলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লুৎফরকে একটি সাইকেল মেরামতের দোকান ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব যে তার অন্য কোনোভাবে পুনর্বাসন করা যায় কিনা। প্রতিবন্ধীরাও স্বাবলম্বী হতে পারে নিজ প্রচেষ্টায়, তার উদাহরণ পঞ্চগড়ের লুৎফর রহমান। নিউজ ডেস্ক, দেশ টিভি।